বাঙালির হাওয়া বদলের জায়গা হচ্ছে এই ঘাটশিলা। হাওয়া বদল বলতে তাদের মন এবং শরীরকে শহরের একঘেয়েমি থেকে একটু শান্তি ও আনন্দিত করতে তারা চলে আসতেন এই ঘাটশিলাতে। কিন্তু শুধুই কি হাওয়া বদল করতে? না না, এটা বললে ভুল হয়। তার সাথে রয়েছে ঘাটশিলার অপরূপ সৌন্দর্য। বহু আগে থেকেই বাঙালি জমিদার এবং ধনী ব্যক্তিরা পশ্চিমের এই ঘাটশিলা আসতেন হাওয়া বদল করতে। সময় বদলেছে, তাই আমার আপনার মতো সাধারণ বাঙালিরা এখানে আসেন প্রকৃতির রূপ আস্বাদন করতে, পাহাড়, ঝর্ণা, নদী ও লেকের টানে একদিন ছুটি কাটাতে। কিন্তু আসলেই তো হবে না। কি হবে বা কীভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, ঘোড়ার গাড়ি কোথায় পাবেন, কোথায় থাকবেন ইত্যাদি যাবতীয় তথ্য না জেনে এলে অসুবিধায় তো পড়তেই পারেন। একদিনের ট্যুরে কিভাবে সেম দিনে ফিরে আসবেন, মানে কোনো হোটেল লাগবে না। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। চলো বলে দিই। বারবিল জনশতাব্দী ছাড়ে 6:20 AM এবং 6:25 ছাড়ে তিতলিগড় এক্সপ্রেস। এই দুটো সকালের ট্রেন ধরে গেলে খুবই ভালো হবে, মানে একদিনের মধ্যে ঘাটশিলা গিয়ে ফিরে আসতে পারবেন। ওরকমই একটা ট্যুর হতে চলেছে আজকে। ট্রেন নাম্বার 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 6:20 AM এবং ঘাটশিলা পৌঁছায় 9:10 AM। এরপর রয়েছে যেটা তিতলিগড় এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12871 হাওড়াতে ছাড়ে 6:35 এবং ঘাটশিলা পৌঁছায় 9:34 AM। এতক্ষণ যে শুনলেন একদিনে ঘুরে আসতে সকালের এই দুটি ট্রেনের মধ্যে যে কোনো একটা ধরে 9:30 মধ্যে ঘাটশিলা নামতে হবে। হাওড়া থেকে ঘাটশিলা 274 কিলোমিটার, 3 ঘন্টা সময় লাগে। ভাড়া লাগে সেকেন্ড সিটার 125 টাকা, এসি চেয়ার কার 400 টাকা। টাটা খড়গপুর পার হয়ে লদাশুলির জঙ্গল পেরিয়ে ঘাটশিলা। দিনের বেলাতেই এই তোমার ট্রেন জার্নি ও একটি উপরি পাওনা হবে। এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটাতে এসে অটো বুক করতে হবে। এটাই হচ্ছে তার প্রথম পর্ব। ওখানে স্টেশনের বাইরে একটা চার্ট রয়েছে, ওই চার্টে বিভিন্ন রেট রয়েছে, অর্থাৎ ঘাটশিলার যে বিভিন্ন সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনারা কোথায় কোথায় ঘুরবেন অটোতে করে সেই বিভিন্ন রেট রয়েছে সেগুলোতে। স্টেশনের বাইরে খাবার দোকান রয়েছে, সেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এবং এই যে এই ঘাটশিলা, এটা হচ্ছে সিংভূম ডিস্ট্রিক্টের ছোট্ট অংশ। এবং এত দূর আমরা যে বললাম সেটা যে জার্নিটা, সেটা হচ্ছে হাওড়া থেকে ঘাটশিলা আসার বিবরণ। কিন্তু আমরা গিয়েছিলাম বাইকে করে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বেলপাহাড়ি থেকে। বেলপাহাড়ি অর্থাৎ আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু আপনারা হাওড়া থেকে এসে বেলপাহাড়িও ঘুরে নিতে পারেন এবং এরপর ঘাটশিলা আসতে পারেন। বেলপাহাড়িতেও বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে, তাই আমরা আজ এসেছিলাম বাইকে বেলপাহাড়ি টু ঘাটশিলা। বেলপাহাড়ি থেকে ঘাটশিলা অদলচুয়া যে রাস্তা রয়েছে, অদলচুয়া খাকড়াচুয়া দিয়ে আমরা ঘাটশিলা এসেছি। এই যে এটা হচ্ছে ঘাটশিলাতে ঢোকার আগে যে আন্ডারগ্রাউন্ড। এখন আমরা ঘাটশিলাতে পৌঁছে গেছি। ঘাটশিলাতে পৌঁছে আমরা ঘাটশিলা টাউনে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন জিনিস খেয়ে নিয়েছিলাম, জল খেয়েছিলাম। এরপর আমাদের যাত্রা শুরু হলো এবং আমাদের যাত্রার প্রথম স্থান হচ্ছে রামকৃষ্ণ মঠ। এই যে রামকৃষ্ণ মঠ এখানে এটা কি কেবলমাত্র রামকৃষ্ণদেবের মন্দির? না না, এখানে আবার থাকার জায়গাও রয়েছে। এবং ঘাটশিলা এলে যদি কম খরচের মধ্যে ঘুরতে চান তাহলে কিন্তু এখানে থাকাটাই বেস্ট, এবং আমিও এটাই প্রেফার করব আপনাদের। কারণ এখানে মোটামুটি 500 থেকে 600 টাকায় মোটামুটি 3 বেলা খাবার পেয়ে যাবেন এখান থেকে। এছাড়া এখানে রয়েছে এখানে চিকিৎসা করা হয় ফ্রিতে, মেডিসিন সব রয়েছে। এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। এখানে সন্ধেবেলায় কীর্তন গান করা হয়, যেখানে
যারা আসেন ঘুরতে তারা সন্ধ্যেবেলায় এখানে টাইম স্পেন্ড করতে পারেন। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, পাতাবাহার গাছ, এইসব। দেখে নাও আমাদের রামকৃষ্ণ মঠ। এটা স্থাপিত হয় 1935 সালে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম হিসেবে, এবং এরপরে এটা রামকৃষ্ণ মঠে পরিণত হয় 2004 সালে। কিছু বিভিন্ন কাজ করে থাকেন এই রামকৃষ্ণ মঠ। এখান থেকে যে সেকেন্ড ভিজিট প্লেস আমাদের হচ্ছে গৌরীকুণ্ড, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বসত বাড়ি। তিনি তার প্রথম স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নাম রেখেছিলেন গৌরীকুণ্ড। এই ঘাটশিলা এলে কিন্তু গৌরীকুণ্ড দেখতে ভুলবেন না। এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক বিভিন্ন জিনিসপত্র, এছাড়া রয়েছে তার লেখা বিভিন্ন উপন্যাস বইগুলি। এছাড়া এখানে আমরা যে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারবাস মঞ্চ, এবং এর পাশেই রয়েছে এই যে গাছটা দেখা যাচ্ছে, গাছের যেখানে সিঁড়ি করা রয়েছে, এটা রয়েছে একটি আম গাছ, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাদা রোপণ করেছিলেন। এবং এখানে দেওয়ালের গায়ে অনেক ছবি আঁকা রয়েছে, অর্থাৎ এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে কক্ষটা রয়েছে ওখানে, ওই কক্ষটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানে ভিডিও করা বারণ, তাই আমি আপনাদের জন্য ফটো তুলে দিয়েছিলাম। এবং ওখানে আপনারা কিছু টাকা কন্ট্রিবিউট করতে পারেন, আপনাদের নাম কত টাকা দিলেন সেটা লিখে দিতে পারেন, সাহায্যের জন্য দিতে পারেন, ডেভেলপমেন্টের জন্য এই ফান্ডটা। সেখানে জলেরও ব্যবস্থা রয়েছে, মোটামুটি ভালোই। তবে যদি ঘুরতে আসেন ঘাটশিলা, এখানে কিন্তু অবশ্যই আসবেন। এখানে এলে আপনি যদি একটি বাঙালি হন, একটা আলাদাই একটা অনুভূতি পাবেন, অনুভব করতে পারবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে। এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর আমাদের ভিজিট স্থান হচ্ছে কোথায়? চিত্রকূট টেম্পল। যেতে যেতে ঘাটশিলা মার্কেটে কিছু যুবকের কৃতিত্ব দেখে নাও। এটা কিন্তু দেখে একটু প্র্যাকটিস করবে না কোনো ছোটো বাচ্চা বা বাচ্চারা এটা অনেক প্র্যাকটিস করে এটা ওরা করেছে। চেষ্টা করবেন না এরকম পড়ে যেতে পারেন, এতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। এরপর আমরা পৌঁছে গেছি চিত্রকূট টেম্পল, 3 নম্বর স্থান। এখানে সিঁড়ি করা রয়েছে, একেবারে রোডের সাইড থেকেই সিঁড়ি রয়েছে, এবং এই সিঁড়ি বেয়ে এই টেম্পলে যাওয়ার রাস্তা। এরপর আমরা প্রথমে টেম্পলে দিয়ে গেলাম না, সাইডে ডান দিকে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তা বেয়ে আমরা চলে গেলাম একেবারে উঁচুতে। এই চিত্রকূট যে পাহাড়, যে পাহাড়ের একেবারে উঁচুতে, সেখানে বিভিন্ন বড় বড় পাথর রয়েছে, পাথরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে, রং করা রয়েছে সাদা। এরপর এখান থেকে ভিউ, অর্থাৎ এই যে চিত্রকূট পাহাড় থেকে দেখে নাও কীভাবে দেখলে আপনারা এই যে ঘাটশিলার দৃশ্যটা। কাশ বন রয়েছে সামনে, এখান দিয়ে, অর্থাৎ ওই যে উপরে আমরা গেলাম, উপর দিয়েই আবার একটা রাস্তা রয়েছে। এই যে এটি হচ্ছে মহাদেবের মন্দির, দ্য টেম্পল অফ চিত্রকূট।
এরপর আমরা সেখান থেকে চলে এলাম কোথায়, কপার লিমিটেড ঘাটশিলা। ঘাটশিলা তো এই ছোটনাগপুর মালভূমিরই অংশ। আর আমরা তো জানি ছোটনাগপুর মালভূমি হচ্ছে খনিজ সম্পদে ভরপুর। এখানে যেটা সব থেকে ফেমাস, অর্থাৎ ফেমাস বলবো না, যে এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে কপার লিমিটেড, হিন্দুস্তান কপার লিমিটেড, এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এখানে আপনারা যদি শনিবার আসেন তাহলে কিন্তু আপনাদেরকে কিছু টাকা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে এবং এরপর আপনাদেরকে নিচে খনিও কিন্তু দেখানোর ব্যবস্থা রয়েছে, কেবলমাত্র শনিবার। আমরা গিয়েছিলাম অন্য কোনো একটা বারে গিয়েছিলাম, তাই আমরা সেখানে আর ঢোকা হয়নি। এরপর আমরা এই হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে যে রাস্তা গেছে সে রাস্তা দিয়ে চলে গেলাম কোথায়, সুবর্ণরেখা নদী। এখানে ঘাটশিলার অর্থাৎ ঝাড়খণ্ড দিয়েই বয়ে গেছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী কোথায় রয়েছে, এখানে নাকি সোনা পাওয়া যেত। এখনও এখানে লোক সোনা খুঁজে দেখেছি, সব বালিতে করে এদের একটা কিছু জিনিস রয়েছে যেটাতে সোনা খোঁজে। এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ, সামনেই হিন্দুস্তান কপার লিমিটেড। তাই এই যে সুবর্ণরেখা নদীর এই অংশটা পুরো জল কালো হয়ে গেছে, জল দূষণ বলতে গেলে পুরো জল দূষণ হচ্ছে এখানে। এরপর আমরা যাচ্ছি রাতমোহনা। আপনারা যদি শীতকালে আসেন তাহলেই ভালো হয়, কারণ আমরা গিয়েছিলাম গ্রীষ্মের সময়, তখন সেরকম জল ছিল না। শীতকালে এলে কিন্তু আপনারা প্রকৃতির আস্বাদন আরেকটু ভালো করে পাবেন। এই যে রাতমোহনা, এখানে রয়েছে নদী, পাহাড়। সন্ধ্যেবেলায় যদি এখানে আপনি আসেন তাহলে তো এক অপরূপ দৃশ্য। এখানে খুব বড় বড় মাছ রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, অর্থাৎ হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল, অর্থাৎ এটাও ভোলাদেবীর মূর্তি, ভোলানাথ। এটাও দেবাদিদেব মহাদেবের মূর্তি, সিদ্ধেশ্বর টেম্পল। এটা কিন্তু একটু উঁচুতেই, কষ্ট হতে পারে উঠতে, তাই বয়স্ক লোক বা বয়স্ক যিনি যদি আসেন তাহলে কিন্তু না ওঠাই ভালো, কারণ একটু উঁচুতেই এই জায়গাটা, টায়ার্ড হয়ে যাবেন। এখানে ওঠার সময় প্রথমে একটা জায়গা রয়েছে যেখান থেকে কিছু টাকা নেওয়া হয়, ওখানে ভিজিট
আমাদের এখানে 40 টাকা মতন নিয়েছিল। এরপর ওখানে জলের বোতলও নিতে পারেন, মিনারেল ওয়াটার রয়েছে, বিভিন্ন চিপস বা স্ন্যাক্স রয়েছে। ওখানে সামনে একটা টিউবওয়েলও রয়েছে, সেখান থেকে জল নিতে পারেন। সেখানের জলটা আবার একটু আজব টাইপের, মানে আমরা যে খেয়েছিলাম মিষ্টি টাইপের লেগেছিল। তো চলো দেখতে থাকো আজকে এই সিদ্ধেশ্বর টেম্পল ট্রেকিং। বাট ট্রেকিংটা কিন্তু শীতকালে এলে খুব ভালোই লাগবে, কারণ এখন গ্রীষ্মকাল তো, তাই একটু গরমটা খুবই ভালো, আর গরমটা বেশ ভালোই ছিল এই বছর, তাই কষ্টই হয়েছিল। কিন্তু শীতকালে এলে ঠান্ডা ঠান্ডা যে ওয়েদার থাকবে, সেই ওয়েদারের সাথে যদি আপনারা এই ট্রেকিংটা করে থাকেন তাহলে কিন্তু কষ্ট হবে না, ভালোই লাগবে। এই যে এখানে আমরা জল নিয়েছিলাম টিউবওয়েল থেকে। জল খাওয়া কমপ্লিট করে আমরা উঠে গেছি এই সিদ্ধেশ্বর টেম্পলে, এবং আমি তো খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এসে না এসে মন্দিরের ভেতরে ঢুকে শুয়ে পড়েছিলাম, খুবই ক্লান্ত ছিলাম। এবং এখানে যে পুরোহিত রয়েছে তিনি খুবই ভালো, তিনি কিন্তু কোনো খারাপ ব্যবহার করেন। এরপর এই যে কালুটি বেড়েছে, এরপর আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটা ছিল বুরুডি লেক, এবং আমরা বুরুডি লেক এসেছিলাম এই গালুডি ব্যারেজ। গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা নদীর উপরেই গড়ে উঠেছে। আমরা তো বাইকে ছিলাম, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে কিছু সময় কাটিয়েছিলাম, এবং কাটিয়ে এখানে এখানেও একটা কিন্তু বর্ষার সময় এলে একটা মানে তাণ্ডব বলা যেতে পারে, তাণ্ডব দেখতে পাবেন যে জলের পুরো ভর্তি জল থাকে সুবর্ণরেখা নদী, এবং ব্যারেজও প্রায় খুলেই দেয়, অর্ধেকটা খুলেই দেয়, পুরো একটা তাণ্ডব, মহাদেবের যে তাণ্ডব ঠিক তেমনই তাণ্ডব বলা যায়। একদম জলের যেতে থাকে, পুরো ভর্তি জল এটা দিয়ে যেতে থাকে। এরপর আমরা হাইওয়ে, অর্থাৎ এই যে এটা হচ্ছে মুম্বাই রোড, মুম্বাই হাইওয়ে, NH ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে আমরা এসেছিলাম বুরুডি লেক। আমরা তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, এখানে রাস্তা জানা ছিল না, রাস্তা আমাদের মোবাইলে গুগল ম্যাপ দেখে যে এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। এখন রাস্তা মোটামুটি ঠিকই আছে, বাট এরপরে যে কাঁচা রাস্তা আমরা পেয়েছিলাম, রাস্তাটা কিন্তু একটু মানে বর্ষাতে বৃষ্টি পড়েছিল তো, খুব কাদা ভালো ছিল না। এরপর আমরা যে পৌঁছে গেছি দীর্ঘ একটা যাত্রার পরে বুরুডি লেকে যাওয়ায়। এটা হচ্ছে আমরা বুরুডি লেক পৌঁছানোর আগেই একটা রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, সেই বাঁ দিকে দিয়ে আমরা এটা এসেছিলাম। এটা বুরুডি লেকের সাইড দিয়ে, এই যে এইদিকে যেখানে বিভিন্ন সাধারণ লোক, যেখানে লোকাল হয়ে যে লোকগুলো স্নান করতে আসেন, এই দিকটাতে আমরা চলে এসেছিলাম। এবং সেই দূরে অর্থাৎ অন্য যে ইউটিউবাররা বা যারা বিভিন্ন ব্লগ করে থাকেন, তারা যে দেখেন যে বিভিন্ন দোকানের বা হোটেলের ছবি দিয়ে থাকেন, মানে ভিডিওতে থাকে না, ওইগুলো কিন্তু ওই পাড়ে রয়েছে। ওই পাড়ে আমরা এখনও আসিনি, আমরা এই দিক দিয়েই ঢুকেছি। অর্থাৎ আমরা এখানে ভেবেছিলাম যে স্নান করে নেব, বাট জল এখানে একটু ঠিকই জলও ছিল,
যেহেতু খুব খুব গরম ছিল তাই স্নান করা আর হয়নি। কারণ এরপরে যে আমরা বাড়ি আসবো তো এরপর এখানে খাবার বুরুডিতেই আপনারা খেয়ে নিতে পারেন। এই বুরুডির যে হোটেলগুলো, এখানে একটা ফেমাস জিনিস রয়েছে দেশি মুরগির মাংস। এরপর এখানে খাওয়া দাওয়া করে আমাদের জার্নি আবার শুরু হলো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ধারাগিরি লেক। এই ধারাগিরি লেকসে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই একটা ভালো অনুভূতি এনেছিল। এই রাস্তা দিয়ে আপনারা যাওয়ার সময় অনুভব করবেন একেবারে ভারতের উত্তরাখণ্ডের যে পাহাড়ি রাস্তাগুলো, সেই পাহাড়ি রাস্তাতে যাওয়ার একটা অনুভূতি পাবেন। কারণ এটাও কিন্তু আমরা যে যাত্রাটা, এটা কিন্তু একটা পাহাড়ির মানে কোল পেয়েই এটা যাচ্ছে। এখান থেকে যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় কারো, তাহলে কিন্তু সেই নিচে খাদ রয়েছে, খাদে পড়ে যাবে। পুরো পাহাড়ের গায়ে ঘুরে ওঠা হচ্ছে এখানে, ঠিক যেমন অযোধ্যা পাহাড় পুরুলিয়া, ঠিক একইভাবে। এবং মোবাইলের টাওয়ার এখানে তো ছিলই না একেবারে যে আমাদের মানে কী বলবো, একটা আলাদা জগতে চলে যাবে। সেখানে মোবাইলের টাওয়ার কাজ করবে না সেই আগের মতো। মানে আগে যেমন ছিল না, মোবাইল ছিল না, প্রকৃতির সাথে মনকে মিলিয়ে নাও, প্রকৃতি আর মনের মধ্যে একাকিত্ব, মানে এক অল ইজ ওয়ান, একেবারে মিলন হয়ে যাবে। এবং এই ট্রেকিংটা আমরা বাইক রেখেছিলাম অনেকটা দূরেই। এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়ির সামনেটাতে আমরা বাইকটা রেখে দিয়েছিলাম। এই যে ধারাগিরি ফলস, এবং সেখান থেকে হেঁটে আসতে হয় এই ধারাগিরি ফলসে। গ্রীষ্মকাল বলে এখানে জল ছিল না বললেই চলে। এই সময় গিয়েছিলাম, এই সময় না আসাই ভালো, কারণ এখানে এই যে জল একেবারে বৃষ্টির ফোঁটার মতো জল যেটাকে বলে। বাট অন্য সময় যদি আসেন, মানে শীতকালে যদি আসেন বা বর্ষাকালে যদি আসেন, তাহলে এখানে স্নান করতে পারেন। টাটা, গুড বাই।